১৯১১ কলকাতার আকাশে তখনও ব্রিটিশ শাসনের ভারী নিঃশ্বাস। প্রেসিডেন্সি কলেজের ইডেন হিন্দু হোস্টেলের ডাইনিং হলে দুপুরের খাবারের সময় লম্বা টেবিলের এক কোণায় বসে আছে এক রোগা চুপচাপ তরুণ। তার থালায় খাবার আছে, কিন্তু আশেপাশে চেয়ারগুলো অভূতপূর্বভাবে খালি। কেউ তার পাশে বসতে চাইছে না। হলের ভিতরে চাপা ফিসফিসানি। চোখের ভাষায় বলা হচ্ছে এমন এক কথা যেটা মুখে বলার মতো কারোর সাহসই নেই। কারণ এই তরুণের অপরাধ মেধা নয়, তার অপরাধ সে জন্মেছে নিচু জাতে। সেদিন খাবারের প্রতিটি গ্রাস তার গলায় আটকে যাচ্ছিল। লজ্জা, অপমান আর নিঃশব্দ ঘৃণা, সব একসাথে। কয়েক মাস পর সরস্বতী পুজোর দিন যখন দেবীর সামনে অঞ্জলি দিতে সে এগিয়ে আসছিল, তখন তাকে থামিয়ে দেওয়া হয়। বলা হয়, তুমি অঞ্জলি দিতে পারবে না, তোমার ছোঁয়ায় দেবী অপবিত্র হবেন। সেই দিন কোনো প্রতিবাদ নয়, কোনো চিৎকার নয়, শুধু নিঃশব্দে ঝরে পড়ছিল কয়েক ফোঁটা চোখের জল। কিন্তু সেই নীরবতার আড়ালেই জন্ম নিচ্ছিল এক শপথ। একদিন এই সমাজ, এই জাতপাত, এই ঘৃণার দেওয়াল সবকিছু ভেঙে অনেক উপরে উঠে দাঁড়াবে সে। মেধার এমন এক উচ্চতায় যেখানে ছোঁয়া তো থাক দূরের কথা, এই তুচ্ছ পরিচয় তাকে স্পর্শও করতে পারবে না। হ্যাঁ, এই গল্প কোনো এক সাধারণের ছাত্রের নয়, এই গল্প মেঘনাদ সাহার। গ্রামের সবাই যখন মেঘনাদকে শুধু এক দরিদ্রের দোকানি ছেলে হিসেবে দেখছিল, ঠিক তখনই গ্রামের এক স্থানীয় চিকিৎসক ভিন্ন কিছু দেখলেন এই বালকের মধ্যে। তিনি দেখলেন এই ছেলের চোখে প্রশ্ন আছে, আর প্রশ্ন থাকা মানেই সম্ভাবনা। এই চিকিৎসকের কথাতেই বাবা জগন্নাথ সাহা রাজি হলেন তার ছেলেকে পড়াতে, তা সে যত কষ্টই হোক। কিন্তু সমস্যা একটাই, এই গ্রামে কোনো হাই স্কুল নেই। তাই তো তাকে প্রতিদিন যেতে হতো প্রায় ৭ মাইল দূরে শিমুলিয়ার স্কুলে। বর্ষা এলে গ্রামটি দ্বীপ হয়ে যেত, চারদিক শুধু জল। নৌকায় ছিল একমাত্র রাস্তা। ঝড়ের মধ্যে নৌকা, ভেজা বই, কাঁপতে থাকা হাত। তবুও ক্লাস মিস হয় না। আর ফলাফল ঢাকা জেলায় প্রথম। সঙ্গে বৃত্তি, মাসে ৪ টাকা। এই ৪ টাকায় সেই বৃত্তি তার জীবনের দিক বদলে দেয়। ১৯০৫ সাল, বাংলায় চলছে বঙ্গভঙ্গ আন্দোলন। গোটা বাংলা জ্বলছে। আর ঠিক তখনই তিনি ভর্তি হলেন ঢাকা কলেজিয়েট স্কুলে। একদিন স্কুলে এলেন ব্রিটিশ গভর্নর ব্যামফিল্ড ফ্লুয়ার। ক্লাস নীরব, সবদিকে ভয়। আর ঠিক সেই মুহূর্তে মেঘনাদ উঠে দাঁড়ালো, জুতো পায়ে ক্লাস বয়কট। নীরব কিন্তু স্পষ্ট প্রতিবাদ। অন্যদিকে শাস্তি আসতো খুব একটা দেরি হলো না। তাকে বহিষ্কার করা হলো, বৃত্তি কেড়ে নেওয়া হলো। সব শেষ। কিন্তু এটাই শেষ ছিল না। কারণ এই ছেলেটি ভাঙার জন্য তৈরি নয়, এই ছেলেটি তৈরি গড়ার জন্য। কিশোরীলাল জুবিলি স্কুলে বিনা বেতনে পড়ার সুযোগ পায় সে। আর সেখান থেকেই ১৯০৯ সালে এন্ট্রান্স পরীক্ষায় পূর্ববঙ্গের সব স্কুলের মধ্যে প্রথম হয় সে। গণিত, ভাষা, জ্যোতিষবিদ, রসায়ন সবকিছুতেই শীর্ষ। সেই দিন স্পষ্ট হয়ে যায়, এই ছেলেটি শুধু ছাত্র নয়, ইতিহাস তৈরি করতে এসেছে। হ্যাঁ, তারই নাম মেঘনাদ সাহা। ১৯১১ গণিতে অনার্স নিয়ে তিনি ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। কলেজ স্ট্রিটে সেই ভিড়, পুরনো ভবন আর বাতাসে ভেসে থাকা একটাই শব্দ, জ্ঞান। এখানেই শুরু হয় তার নতুন জীবন। এখানেই প্রথমবার মেঘনাদ বুঝতে পারে সে একা নয়। এই কলেজে মেঘনাদ সাহার চারপাশে তৈরি হচ্ছিল এক অসাধারণ মেধাবী বৃত্ত। ক্লাসের একই বেঞ্চে সত্যেন্দ্রনাথ বসু, আশেপাশে নিখিল রঞ্জন সেন, জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, শৈলেন্দ্রনাথ গুহ। আর এই কলেজে শিক্ষক ছিলেন আরও ৩ জন কিংবদন্তি। রসায়নে প্রফুল্লচন্দ্র রায়, পদার্থবিদ্যায় জগদীশচন্দ্র বসু, আর গণিতে বি.এন. মল্লিক। তাদের কথাবার্তা দ্রুত বই ছড়িয়ে চলে যায় প্রশ্নে। কেন প্রকৃতি এমন নিয়মে চলে? কেন আলো কখনো তরঙ্গ, কখনো কণা? কিভাবেই বা তারারা বেঁচে থাকে? এখানে বিদ্রোহ ধীরে ধীরে রূপ নেয় অনুসন্ধানে। আর এই অনুসন্ধান চলে লাইব্রেরিতে, ল্যাবরেটরিতে, রাতের অন্ধকারে। দেশের বিরুদ্ধে প্রতিবাদ এখন বদলে যায় অজানার বিরুদ্ধে লড়াইয়ে। মেঘনাদ এখন আর শুধু প্রশ্ন করে না, সে খুঁজতে শুরু করে উত্তরও।
1913 সালে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে গণিতে স্নাতক এবং 1915 সালে ফলিত গণিতে স্নাতকোত্তর। দুইবারই সে হয় দ্বিতীয়। যদিও প্রথম স্থানটি নিয়েছিল সত্যেন্দ্রনাথ বসু, কিন্তু ইতিহাস জানে এই দুই দ্বিতীয় এবং প্রথমের জুটি একদিন ভারতের বিজ্ঞানের মানচিত্র বদলে দেবে। 1919 মেঘনাদ সাহা পা রাখলেন ইউরোপে। প্রথম 5 মাস লন্ডনে বিখ্যাত বিজ্ঞানী আলফ্রেড ফ্লোয়ারের পরীক্ষাগারে, তারপর বার্লিন থার্মোডাইনামিক্সের দিকপাল ওয়েলথার নাস্টের সঙ্গে কাজ। এই সময় ডক্টর সাহা তার তাপীয় আয়ন তত্ত্বে আয়নী ভবন সংক্রান্ত একটি সমীকরণ উপস্থাপন করেন, যা সাহা আয়নী ভবন সমীকরণ নামে পরিচিত। কাগজে জন্ম নেওয়া এই ইকুয়েশন প্রথমবার মুখোমুখি হচ্ছে এক বাস্তব আকাশে। 1920 ফ্রান্সে দেখা গেল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। প্রথমবার স্পষ্ট হয়ে উঠল সূর্যের ক্রোমোস্ফিয়ার। আর ঠিক তখনই মেঘনাদ সাহার তথ্য একটা প্রশ্ন নয়, একটা উত্তর হয়ে দাঁড়ালো। তিনি প্রকাশ করলেন গবেষণাপত্র আয়নিসিয়েশন অব দ্য সোলার ক্রোমোস্ফিয়ার ফিলোসফিক্যাল ম্যাগাজিনে। এই গবেষণায় তিনি দেখালেন উচ্চ তাপমাত্রায় সূর্য আর তারাদের আবহাওয়া মণ্ডলে আয়নায়ন কিভাবে কাজ করে। অন্যদিকে ইউরোপে যাওয়ার আগে তিনি পাঠিয়েছিলেন আরও একটি গবেষণা তারাদের শ্রেণীবিভাগ নিয়ে, কিন্তু হাওয়ার্ড গ্রুপ এবং ইউরোপীয় গবেষণার সঙ্গে পরিচিত হয়ে তিনি সেটিকে আরও গভীর করেন। ফলাফল অন দ্য ফিজিক্স থিওরি অফ স্টেলার স্পেক্ট্রা প্রকাশিত হয় রয়্যাল সোসাইটি পাবলিকেশন থেকে। এই কাজকেই ধরা হয় তার সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক অবদান। পরবর্তীতে তাত্ত্বিক জ্যোতিষবিজ্ঞানের গ্রন্থে তার গবেষণার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করা হয়। একজন ভারতীয় বিজ্ঞানী এবার শুধু ইকুয়েশন লেখেনি, তিনি প্রমাণ করে দিয়েছেন তারারা সত্যি তার ভাষাতেই কথা বলে। এত বড় অবদান, এত গভীর প্রভাব, তবু একটা প্রশ্ন আজও ফিরে আসে, মেঘনাদ সাহা কি নোবেল পুরস্কার পেয়েছিল? উত্তর হলো না, কিন্তু সত্যটা এর চেয়ে অনেক বেশি জটিল। 1930 সাল ভারতীয় পদার্থবিজ্ঞানী দেবেন্দ্র মোহন বসু, শিশির কুমার মিত্র দুজনেই মেঘনাদকে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেন। নোবেল কমিটি সাহার কাজকে পদার্থবিজ্ঞানের একটি সিগনিফিক্যান্ট অ্যাপ্লিকেশন হিসেবে স্বীকার করে, কিন্তু তাদের যুক্তি একটাই, এটা কোনো ডিসকভারি নয়। এই যুক্তিতে সেইবার সাহার নোবেল থেমে যায়। তবে এখানেই শেষ নয়। 1937-1940 সালে বিখ্যাত বিজ্ঞানী আর্থার ক্রম্পটন আবারও সাহার জন্য নাম প্রস্তাব করেন। এরপর 1939, 1951, 1955 সালে শিশির কুমার মিত্র পুনরায় মনোনয়ন পাঠান। বারবার, বছরের পর বছর, কিন্তু নোবেল কমিটি তাদের সিদ্ধান্তে অনড় থাকে। এক অদ্ভুত বাস্তবতা। কেউ বলে একজন ঔপনিবেশের বিজ্ঞানী হওয়াটাই তার সবচেয়ে বড় বাধা, আবার কেউ বলে তিনি ছিলেন সময়ের চেয়ে অনেক আগে। কিন্তু ইতিহাস আজ স্পষ্ট, নোবেল না পেলেও তার কাজ ছাড়া আধুনিক অ্যাস্ট্রোফিজিক্স কল্পনাই করা যায় না। তার অবদান পুরস্কার চায় না, কিছু অবদান ইতিহাস চায়, যে তথ্যের উপর দাঁড়িয়ে প্রজন্মের পর প্রজন্ম তারাদের ভাষা বুঝতে শেখে। সেই অবদানকে মেডেলে মাপা যায় না, আর সেই ইতিহাসে মেঘনাদ সাহা একটি স্থায়ী নাম। বিশ্ব স্বীকৃতি পাওয়ার পর মেঘনাদ সাহার সামনে পথ ছিল অনেক। ইউরোপে থাকা, নিরাপদ গবেষণা আর খ্যাতি সবই সম্ভব ছিল, কিন্তু তিনি দেশে ফিরে এলেন, কারণ তার কাছে বিজ্ঞান শুধু জার্নালের জন্য নয়, এটা দেশের ভবিষ্যতের জন্য। ভারতে ফিরে তিনি গড়ে তুললেন সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, যেখানে গবেষণা মানে শুধু তথ্য নয়, দেশের প্রয়োজন। তিনি বিশ্বাস করতেন বিজ্ঞানকে সমাজ থেকে আলাদা করলে তা অসম্পূর্ণ থেকে যায়। এই বিশ্বাস থেকে তিনি জড়িয়ে পড়লেন জাতি গঠনের কাজে। নদী নিয়ন্ত্রণ, বিদ্যুৎ পরিকল্পনা, শিল্পায়ন, প্রতিটি ক্ষেত্রেই তিনি বলেছেন, নীতি নয়, বিজ্ঞান দিয়ে ভাবুন। শেষ পর্যন্ত তিনি প্রবেশ করেন সংসদে, একজন বিজ্ঞানী হিসাবে, একজন নাগরিক হিসাবে। সেখানে দাঁড়িয়েও তিনি প্রশ্ন তুললেন, কিভাবে বিজ্ঞান সাধারণ মানুষের জীবন বদলাতে পারে। তারাদের ভাষা যিনি পড়তে শিখিয়েছিলেন বিশ্বকে, তিনি এবার চেয়েছেন নিজের দেশেও এই ভাষা শিখুক।
এই ছিল মেঘনাদ সাহা, একজন বিজ্ঞানী, একজন চিন্তাবিদ আর এক নির্ভীক নেশন বিল্ডার।